নমস্কার প্রিয় দর্শক, আপনারা সবাই নিউজ আজকে শুলি পর্দায় আমি আপনাদের সামনে পেশ করতে চলেছি একটি বিশেষ সাক্ষাৎকার পর্ব। এই বিশেষ সাক্ষাৎকার পর্বের একটি বিশেষ মানুষকে আমি আপনাদের সামনে পেশ করছি, যার নাম হচ্ছে সুভাষিস দা, যাকে আমি বলবো রামপুরহাটের রবিনহুড। তার কারণ দীর্ঘ 25 বছরের তিনি পুরনো কাউন্সিলর এবং দীর্ঘ বামজোট সরকার থেকে শুরু করে আজ তৃণমূলের সরকার অনেক কিছু চড়াই উত্তরায় তিনি দেখেছেন, অভিজ্ঞতা সঞ্চয় করেছেন এবং অবশ্যই হাজার প্রলোভন থাকা সত্ত্বেও তৃণমূল সরকারের কাছ থেকে, তৃণমূলের দলের কাছ থেকে তিনি কিন্তু কখনো দল পরিবর্তন করেনি এবং তার একটাই বক্তব্য, যতদিন বাঁচবই ভারতীয় জনতা পার্টি ঝান্ডাটাই কাঁধে থাকবে শেষ সময় পর্যন্ত। এবং তার এই অভিজ্ঞ চোখ তিনি বর্ণনা করবেন যে সত্যি কি রাজ্যে তৃণমূল সরকার শেষ হতে চলেছে, সত্যি কি দুর্নীতিকে এই সরকারের কফিনে পেরেক পুঁতে ফেলেছে, কি হতে চলেছে এই দোর্দণ্ড প্রতাপ এই জেলা, যে জেলা কিনা একটা নামই শেষ ছিল, শুরু ছিল অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট, তার তিহার যাত্রা কতটা পরিমাণে সুবিধা দিয়েছে রাজ্যের বিরোধী হিসাবে বিজেপিকে, এবং কি হতে চলেছে রাজ্যের ভবিষ্যৎ। সত্যি কি 2025 সালের 26 সালের আগেই কি রাজ্যে পালা বদল হয়ে যাবে, তৃণমূল সরকারের পতন হবে নাকি 26 এই পালা বদল আসন্ন, সেই বিষয়ে তিনি তার মতামত জানাবেন। আমি উপস্থিত হয়েছিলাম সুভাষিসদার বাড়িতে। তিনি দীর্ঘ 25 বছরের কাউন্সিলর, শুধু নয় গত দুটো টার্মে বিধানসভা ভোটে তিনি কিন্তু রামপুরহাট বিধানসভা কিন্তু বিজেপি প্রার্থী ছিলেন এবং অবশ্যই কিন্তু বর্তমানে রামপুরহাটের বিধায়ক তথা রাজ্যের ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি কিন্তু বেগ পেতে হয়েছে সুভাষিসদার কাছে কিন্তু জয়ের ধারাটাকে ধরে রাখার জন্য। এবং অবশ্যই যেখানে আমি বসে আছি ঠিক তার কাছাকাছি কিন্তু ডেপুটি স্পিকার তথা আশিস ব্যানার্জির নিজস্ব বসত বাড়ি, অর্থাৎ নিকটতম প্রতিবেশী অর্থে বলা চলে। আসুন আমরা রামপুরহাটের সেই রবিনহুড অর্থাৎ বিজেপি নেতা সুভাষিসদার সাথে কথা বলি, কি ভাবছেন তিনি, কি হতে চলেছে এই লোকসভা নির্বাচন তথা আগামী কয়েক বছরে পশ্চিমবঙ্গের পালাবদল, সত্যি কি রাজ্যের মধ্যে কিছু নতুন ঘটতে চলেছে। আসুন সুভাষিসদার সাথে কথা বলে আমরা জানার চেষ্টা করি। সুভাষিসদা, কি মনে হচ্ছে কি হতে চলেছে এই নির্বাচনে, কি নতুন কিছু হতে পারে? এই নির্বাচন যদি সঠিকভাবে হয়, নির্বাচনের মতো নির্বাচন হয়, তাহলে এই নির্বাচনেই তৃণমূলের শেষ যাত্রা এই নির্বাচন। মানুষ দু হাতে ভোট দেওয়ার জন্য বিজেপিকে দীর্ঘদিন ধরেই চেষ্টা করছে, কিন্তু এই সরকার, ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচারী সরকার প্রশাসনকে সাথে নিয়ে, পুলিশকে সাথে নিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিয়েছে। সেই জন্যই কিন্তু ঠিক মতো নির্বাচনের প্রতিফলন হয়নি বলেই এই সরকার এখনো পর্যন্ত চেঞ্জ হয়নি। এই নির্বাচন, লোকসভা নির্বাচন সঠিকভাবে হবে বলে আশা করি এবং এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি আগামী 2026-এর আগেই এই সরকারের পতন ঘটাবে এই আশা আমি করি। আচ্ছা সুভাষিসদা, আপনি কি করে এত জোর দিয়ে বলছেন যে তৃণমূল লক্ষ্মীর ভান্ডার, সবুজ সাথী কত কি করে মানুষকে বিলিয়েছে, এই সরকার পতন হবেই আপনি নিশ্চিত করে কি বলতে পারছেন? দেখুন, দীর্ঘদিন আমি জনপ্রতিনিধি ছিলাম এবং এমন একটা এলাকায় ছিলাম যেখানে তৃণমূলের সর্বেসর্বা আছেন, যিনি সব সময় বিজেপি বিরোধিতা করে এসছেন। সেই জায়গাতে থেকে মানুষকে কিন্তু তিনি ঘোরাতে পারেননি। তার একটাই কারণ, মানুষের সাথে থাকা মানুষকে, তৃণমূল মানুষকে বোকা ভেবেছে। তাদের একটা সিন্ডিকেট তৈরি করেছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। তৃণমূলের চোর, লুম্পেট, ডাকাত এবং তাদের প্রশাসনিক স্তরের থেকে আরম্ভ করে তাদের মন্ত্রী, তাদের আমলা, তাদের সাংগঠনিক সবাই এর সাথে জড়িত। আচ্ছা, ঠিক সেইভাবেই মানুষ কিন্তু, এরা ভাবছে মানুষ বোকা নয়। মানুষ সুযোগ পেলেই পঞ্চায়েতে যেমনি যেখানে যেখানে সুযোগ হয়েছে উল্টে দিয়েছে, পাল্টে দিয়েছে। এই নির্বাচনেও কিন্তু মানুষ উল্টে দেবে, পাল্টে দেবে এবার তৃণমূল। আচ্ছা, আপনি একটা কথা বলুন, এই যে অনুব্রত মণ্ডল তিহার যাত্রা হয়েছে, কেষ্টবিহীন বীরভূম আপনাদের কতটা সুবিধা দিয়েছে, বিরোধী হিসাবে উঠে আসতে কতটা সাহায্য করছে আপনার মনে হয়? দেখুন, কেষ্টমণ্ডল ওরফে অনুব্রত মণ্ডল এই বীরভূম জেলা থেকে, বীরভূমটা হচ্ছে পশ্চিমবঙ্গের ভেতরে আমার মনে হয় যে এখানে হচ্ছে সবচেয়ে বেশি আকরিক, সবচেয়ে বেশি কাঁচা মাল এই এলাকায়, এবং এখানে বালি, পাথর, গরু সমস্ত কিছু থেকে তারা তোলাবাজি করেছে এবং এই সমস্ত টাকা আমার মনে হয় যে ওপর পর্যন্ত বিলি হয়েছে। সেই জন্য আজ দেখুন তিহার জেলে থেকেও সে তার সভাপতিত্ব পদ হারায়নি। আচ্ছা, তো আজ সে নেই, কিন্তু সিস্টেম, সে প্রথা চলে আসছে। আচ্ছা, এদের কিন্তু দুর্নীতি প্রত্যেকটা স্তরেই জড়িয়ে আছে, সাথে প্রশাসনকে নিয়েই জড়িয়ে আছে। আচ্ছা, তো মানুষ সেটা জেনে গেছে। আর ভোট ভোটের মতো করতে দেয়নি, কিছু গুন্ডাকে দিয়ে যে ভোট করেছিল। কিন্তু লোকসভা ভোট সেরকম হবে না, কেন্দ্রীয় বাহিনী এখানে মোতায়েন থাকবে এবং মানুষ তার ভোটাধিকার দিলে এখানে পাল্টে যাবে।
সেই জন্য কেষ্ট মন্ডল কোনো কিছু ফ্যাক্টর নয়, আচ্ছা। বা এখন যারা তৃণমূলের নেতৃত্ব আছে তারা কিন্তু আর আটকাতে পারবে না। এবার মানুষ কিন্তু ঠিক করে নিয়েছে বিজেপিকেই আনবে দেশের সুরক্ষার জন্য। মোদির মতো একজন মানুষ যারা দেখে আসছে 2014 সাল থেকে আজ ভারতবর্ষকে কোথায় পৃথিবীর দরজায় নিয়ে গেছে। আচ্ছা সুভাষ, একটা কথা বলুন, এই যে আপনারা তো নির্বাচনে যাচ্ছেন, বীরভূমে দুটো লোকসভা, বীরভূম বোলপুর, আপনারা কি তুলনামূলকভাবে কি লোকাল ইস্যুটাকে জোর দেবেন? লোকাল ইস্যু বলতে বালি, কয়লা, পাথর, গরু বা দুর্নীতি, এইসবটাকে জোর দিচ্ছে, নাকি ন্যাশনাল লেভেলে যে ধরনের ব্যাপারগুলো আছে আপনার মতো বলে কোনটাকে গুরুত্ব দিয়ে আপনারা এগোতে চাইছেন বা চলছেন? না না, এখানে তো আমরা মানে অবভিয়াসলি আমরা লোকাল ইস্যুকে আমরা ইয়ে করছি। আচ্ছা, লোকাল ইস্যুকে দেখেই আমরা এখানে লড়াই লড়ব। আচ্ছা। এবং আমাদের যিনি প্রার্থী এসছেন, হ্যাঁ, দেবাশিস ধর, হ্যাঁ, তিনি একজন প্রশাসনিক স্তরে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ। তাকে যেভাবে উনি সঠিক কাজ করতে যাওয়ার জন্য তাকে যেভাবে এই সরকার বসিয়ে দিয়েছে এবং তার বিরুদ্ধে পুলিশ দিয়ে, যেমনি আমাদের বিরুদ্ধে আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি মিথ্যা মামলা সবাইকে দিয়ে দেয়া, ঠিক তার বিরুদ্ধেও করেছিল। এরকম একজন প্রার্থী এসছেন, তিনিও সর্বত্র বলছেন যে শীতলকুচি ঘটনা আসলে কি হয়েছিল, এই সরকারের দৃষ্টিভঙ্গি কি আছে, এইটা মানুষের কাছে আমরা তুলে ধরছি। সাথে সাথে আমরা এই লক্ষ্মী ভান্ডার বলুন, কেন্দ্রীয় প্রকল্পের টাকাকে কিভাবে লুট করে দিয়েছে, রেশন ব্যবস্থাকে কিভাবে শেষ করেছে, চাকরি ক্ষেত্রে এরা কি দুর্নীতি করেছে, স্বাস্থ্য ক্ষেত্রে কি করেছে, শিল্প বলে কিছু নাই এখানে। এখানকার শিক্ষিত বেকার যুবকরা সব বাইরে চলে যাচ্ছে, মা বাবারা তাদের পড়িয়ে তাদের সন্তান, একটি করে সন্তান যাদের আছে ধরুন বিশেষ করে, তাদের বাইরে ছেড়ে দিতে তাদের কত বেদনা। আচ্ছা, সেই সমস্ত দিয়েই আমি কেন আজ বললাম একটি সন্তান, আমরা যারা যোগাযোগ করছি, যারা এখানকার ভোটার বাইরে গেছে, তারা বলছে পয়লা বৈশাখে আমরা কিন্তু আর বাবা মায়ের কাছে আসবো না, আমরা মতদান দেবার জন্য 13ই মে এখানে আসবো, এবং এই সরকারের উৎখাতের জন্য আমরা যত টাকাই লাগুক, যত পয়সাই লাগুক, ফ্লাইটে করে আসতে হয় তাই আসবো, কিন্তু মতদান করতে আসবো এখানে ভারতীয় জনতা পার্টির পক্ষে। কিন্তু আপনার কি মনে হয় যে আগের বছরের মতন টার্ম, অর্থাৎ তার যে পুনরায় রিপিটেশন যে এবছর হবে না, তা কি মনে হয় যে জয়ের ব্যাপারে কতটা আপনার আশাবাদী? সবই তো কৌশল, সবাই তো কৌশল, যে কোনো কিছুই কোনো সাফল্য আসতে গেলে কৌশল চাই। আমাদের দলের কৌশল এক এক সময় এক রকম হয়েছে, এবারের কৌশল আমাদের যেটা আছে সেই কৌশলে আমরা এগোলে আমরা চাইছি যে 100% আমাদের সম্প্রদায়, মানে আমরা হিন্দু সম্প্রদায় 100% যেন মতদান হয়, তাহলেই কিন্তু আমরা নির্বাচনে জিতব। কিন্তু দেখুন, যখন সে একটা দল আপনার প্রতিনিধিত্ব করছে, সরকারকে প্রতিনিধিত্ব করছে, শুধু কি একটা হিন্দু কমিউনিটি ভোট পেয়ে জেতা যাবে, নাকি আপনার সবাইকে রিপ্রেজেন্ট করতে চাইছেন না, শুধু হিন্দু কমিউনিটি করলেই হবে? আমরা সবাইকেই চাইছি, আমরা হিন্দু মুসলমান করতে চাই, কিন্তু গত নির্বাচনে এবং এই বিধানসভা 2021 বিধানসভা যদিও আমরা লক্ষ্য করে দেখেছি যে আমরা গত বিধানসভায় 26 রাউন্ডে তো 24 রাউন্ড ভারতীয় জনতা পার্টি এগিয়ে থেকে একটা সংখ্যালঘু এলাকায় গিয়ে আমরা হেরে গেছি। গত লোকসভা নির্বাচনে 7টা বিধানসভা তো 4টে বিধানসভায় জিতেও আমরা সংখ্যালঘু এলাকার মুরারয়ে 90,000 ভোটে পিছিয়ে যাই। তো এদের যে ভুল বুঝানো, সেই ভুল বোঝানো যে বুঝিয়েছে এই সরকার, সেটা আমরা রেকটিফাই করার জন্য এখন দীর্ঘদিন ধরে আমরা লড়াই করে এসেছি এবং তার সুফল আমরা পাচ্ছি। কারণ কি, বকটুয়ের মতো ঘটনা, বকটুয়ে ওখানে মিহিরলাল বলে যে বেরিয়ে এসছে, এবং মুরারয়ের আজকে যে ঘটনা, সেখানে গোষ্ঠীদ্বন্দ্ব, সেখানে তৃণমূলের বেশিরভাগ, সেখানে 75% মতো মুসলিম সম্প্রদায় আছে, তাদের একটা বিরাট অংশ ভারতীয় জনতা পার্টিকে ভুল বুঝে ছিল, তারা আমার ঘুরে আসছে আমাদের দিকে, তারা এবার মতদান আমরা আশা করছি আপনাদের পক্ষে করবে। আমার মনে হয় যে এবারে নির্বাচনে বীরভূম লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি লক্ষাধিক ভোটের বেশি ভোটে। কিন্তু একটা কথা, আপনি মিহিরলাল শেখের কথা